না, শালারা করছে কি রে? লাশের পর লাশ ফালাই দিয়ে গেছে রেস্টুরেন্টে। এই শালা ডেন্ডি শাকিল কিভাবে আবার হঠাৎ কইরা দেশে ঢুকলো? দেশে ঢুইকাই দেখি অনেক বড় একটা আকাম কইরা ফালাইলো। রমজান রে এইভাবে আক্রমণ কইরা নিয়া চইলা গেল এইখান থেকে। বিষয়টা তাড়াতাড়ি শামসু ভাইকে জানাইতে হইব। এইটি যত দেরি করবো তত আরো ঝামেলা বাড়বো। অনেক কয়টা লাশ পড়ে গেছে, যে কোনো সময় পুলিশ এইখানে চলে আসতে পারে। তাই তাড়াতাড়ি আমি এইখান থেকে কাইটা পইরা শামসু ভাইকে পুরো বিষয়টা খুলে বলি। রমজানের গায়ে গুলিও লাগছে আবার। ওই কি বাইচাই থাকবো না মারাই যাইব তার তো কোনো গ্যারান্টি নাই। তাড়াতাড়ি ওরে ডেন্ডি শাকিলের হাত থেকে উদ্ধার করতে হইব। কিরে শাকিল, আমার উপরে এরকম অতর্কিত হামলা কইরা এখানে তুলে নিয়ে আসার মানেটা কি? তুই দেশে ঢুইকাই আমার উপরে এরকম অতর্কিত হামলা করলি কেন? তোর সাথে তো আমার ভবিষ্যতে কোনো রকমের কোনো কিছু নিয়া ঝামেলা ছিল না। তাহলে তুই হঠাৎ করে আমার উপর এরকম অতর্কিত হামলা করলি কেন? বুঝতেছিস না তোর উপর কেন হামলা করা হয়েছে? তোর উপর হামলা করছি যাতে কইরা শামসু এই জায়গায় তোরে বাঁচানোর জন্য আসে। আর শামসু এই জায়গায় একবার চলে আসলেই শামসুরে আমি সাথে সাথে খতম করে ফেলামু। শামসুরে ফাঁদে ফেলানোর জন্যই তোরে উঠাই নিয়ে আইছি রমজান। তোর কথা শুই না আমি হাসমু না কান দিমু কিছুই বুঝতে পারতেছি না রে। তুই শাকিল এখনো বোকার স্বর্গে বসবাস করতেছিস। তোর এত বড় কলিজা হইয়া পারে নাই যে শামসু ভাইয়ের সাথে তুই পাঙ্গা নিতে আইছস। তোর মতো কত বড় বড় পুঁটি মাছ শামসু ভাইয়ের সামনে আইসা পাত্তা পাইল না, আর তুই আইছিস শামসু ভাইয়েরকে ফাঁদে ফালানোর জন্য। হায় রে, তোর যে বুদ্ধি শুদ্ধি কবে হইব সেটাই বুঝতে পারলাম না এখন পর্যন্ত। যত পারো সাইসা নিরে রমজান, সামনে আর হাসার কোনো সুযোগ পাইবি না। অচিরেই শামসু সহ তুই আমার কাছে ধ্বংস হইতে চলতেছিস। এই শাকিলের পাওয়া সম্পর্কে তোদের এখনো বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই। এত বছর আমি ভারত এমনি এমনি পালিয়েছিলাম না রে। ভারতের সাহায্য নিয়ে আমি অনেক বড় গ্যাং তৈরি করছি দেশে। এটা তোরা এবার দেখতে পারবি হারে হারে। শোন শাকিল, দেশ থেকে পালিয়ে গিয়ে তুই তাও তোর জীবনটা কোনো রকমে বাঁচাইতে পারছিলি, কিন্তু এবার তোর মৃত্যুই তোরে আবার দেশে ঢুকিয়েছে। তুই বাংলাদেশের সম্পর্কে এখন তোর বিন্দু পরিমাণ কোনো ধারণা নেই। শামসু ভাইয়ের কথায় কোটাল দেশ চলে, আর তুই কুটিকার চুনু বুটি আইছস শামসু ভাইকে বিপদে ফেলার জন্য। তোর মৃত্যু অচিরেই তোর জন্য অপেক্ষা করতেছে। শামসু ভাই নিশ্চয়ই এই জায়গায় আসবো, আর শামসু ভাই যখন এই জায়গায় আসবো সাথে সাথে তোর মৃত্যুর পরোয়ানাও জারি হয়ে যাইব। কথাটা ভালো কইরা মনে রাখ। তুই অনেক বড় ভুল করছস আমারে উঠায় আই না। আমিও তো সেটাই চাই রমজান, শামসু এখানে আসুক। শামসুর জন্য আমি সদরে অপেক্ষা করতেছি। শামসু আসলেই ওর সাথে আমার খেলাটা শুরু হয়ে যাইব। শুধু আমি না, আর কিছুদিন পর পাকিস্তান থেকে কালা জাহাঙ্গীর ভাইও দেশে ঢুকতেছে। এবার শামসুর পতন কেউ আর
ফিরাতে পারবে না। শামসুর ধ্বংস এবার অনিবার্য। তোরা দেশে অনেক রাজত্ব করছস, এবার থেকে দেশে জাহাঙ্গীর আর শাকিলের রাজত্ব চলবো। এখানে দ্বিতীয় আর কেউ টিকতে পারবো না রে। এখন থাকে এই জায়গায়, তোর সাথে আবার পরে আমার দেখা হইব। গেলাম আমি। কিরে তোতা, শুনলাম নন্দীগ্রামের কমিটি নিয়ে নাকি ঝামেলা হইতেছে। এই বিষয়ে তুই কি কিছু জানোস নাকি? চাচা, নন্দীগ্রামের কমিটিটা নিয়া বাবুল শেখ নাকি ঝামেলা করতেছে। মাঝে আমারে ফোন দেওয়া বিষয়টা জানাইছিল, আর সেই বিষয়ে আলোচনা করার জন্যই তো মাস্টার পার্টি অফিসে সকলকে ডাকছে। বাবুল শেখ সহ নন্দীগ্রামের কমিটিতে যারা যারা পদের জন্য আগ্রহী ছিল সবাইকে ডেকে পাঠিয়েছে মাস্টার আজকে পার্টি অফিসে। সেইখানে নন্দীগ্রামের কমিটিটা নিয়েই আলোচনা করা হইব। দূর যা, নন্দীগ্রামের কমিটিটা আমার মোটেও পছন্দ হয় নাই। হিন্দুলার মাঝে জীবনে ওই কমিটি টিকায় রাখতে পারবো না। ওদের মতো ওই রকম নরম সরম লোক দিয়া কি আর রাজনীতি হয় নাকি? রাজনীতি করতে হইলে শক্ত হইতে হইব, আর ওদের ভিতরে সেই রকম কোনো পাওয়ারই নাই। ওরা বেশি দিন নন্দীগ্রামের কমিটিটা মনে হয় না টিকিয়ে রাখতে পারবে। তার চাইতে যদি অন্যান্য ক্যান্ডিডেটকে দিতি ওইটাই সব চাইতে ভালো হইতো। এখন তুই আর মাস্টার তো যা বুঝিস তাই করস, আমাদের কথা তো আর কানে তুলস না। আপনার কাছে তো কমিটি পছন্দ হইবই না। আপনি তো আর ওইখান থেকে কোনো কিছু দান্দা করতে পারেন নাই। শোনেন চাচা, সব জায়গায় কিন্তু দান্দা চলে না। মাস্টার নিজেই কমিটি সিলেক্ট করে দিছে। এইখানে মাস্টারের বাইরে কথা বলতে যায়া আমার ইমেজ নষ্ট করা কোনোভাবেই ঠিক হইব না। আর দলীয় সিদ্ধান্তের বাইরে যারাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব তাদেরকেই দল থেকে বহিষ্কার করে দেওয়া হইব। কমিটি টিকবে না মানে কমিটির কি হয় সেটা দেখা ছাইরা দিব না। তোদেরকে তো আর ভালো যুক্তি দিতে নাই। কিরে, টাকা পয়সা 2 টাকা ইনকাম হইলে কি আমার পকেটে সব ঢুকাই নাকি? ওইখান থেকে তুই টাকা পয়সা নেস না, রাজনীতি করস। রাজনৈতিক থেকে যদি টাকা পয়সা উপার্জন করতে না পারস তাহলে কোথা থেকে ইনকাম করবি? এটাই তো আমাদের এখন ইনকামের রাস্তা। আমাদের কি আর বাড়তি কোনো ব্যবসার লাইন আছে রে? শোনেন চাচা, টাকা ইনকাম করার অনেক জায়গা আছে। সব জায়গায় সব সময় টাকা পয়সার ধান্দা করলে হইব না। আগে নিজের চেয়ার শক্তা করেন, তারপর টাকা পয়সা এমনিতেই ইনকাম করতে পারবেন। এখন এই সমস্ত আলাপ বাদ দিয়া তাড়াতাড়ি চলেন তো দেখি পার্টি অফিসে যাই। মাস্টার সেই কখন আমারে পার্টি অফিসে উপস্থিত থাকতে বলছে, এখনো যাইতে পারলাম না। তোতা, তোরে তো আর একটা কথা বলাই হয় নাই। আমি কিন্তু রিয়াদকে পার্টি অফিসে আসতে বলছি। কে আপনি আবার হঠাৎ করে রিয়াদকে পার্টি অফিসে কি জন্য ডাকলেন? আমারেও তো কোনো কিছু খুইলা বলল না, শুধু বলল কলেজের বিষয়ে কি যেন আলোচনা করার আছে। দেখা কইরা সরাসরি আলোচনা করতে চায়। তাই আমিও পরে বললাম তোতা আর আমি পার্টি অফিসে যাইতেছি, ওইখানে চলে আস। ওইখানে আসলেই আলোচনা করা হইবনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলে আসুক পার্টি অফিসে। কি বলে শুনমনি। কি ব্যাপার হাবিব ভাই, এখনো দেখি তোতা শফিক
ওরা কেউ পার্টি অফিসে আসে নাই। এটা আবার নতুন নাকি? ওরা কবে সময় মতো পার্টি অফিসে আইসা হাজির হয়েছে? সারা জীবনই তো ওরা লেট কইরাই পার্টি অফিসে আসলো। আজকে আবার কোন যুক্তিতে ওরা সবার আগে পার্টি অফিসে আসবে? সবাই আসার পর তারপর দেখবা তোতা আর শফিক দুইজন হনহনায়া পার্টি অফিসে আইসা উপস্থিত হইতাছে। দলের একটা সেক্রেটারি কোনো দায়িত্বই নাই। তুমিও মাস্টার কোনো কিছুই কাউকে বলো না, সেজন্যই তো সবাই মাথায় উঠতেছে দিন দিন। ওই সমস্ত তাল বাহানার কথাবার্তা বইলা কোনো লাভ নাই। কাউকে কোনো রকমের ছাড় দেব না। এরপর থেকে রাজনীতি করতে হইলে ভালো করে করব, আর তা না হইলা রাজনীতি থেকে নিজ দায়িত্বে সইরা যাইব। কারো বাপ দেখা রাজনীতি করার সময় নাই। দলের খারাপ সময়ে দলের সঙ্গে থাকতে হইব, আর দলের সুসময়ে দলের সর্বোচ্চ সুবিধাও ভোগ করব। এতে কোনো রকমের কোনো অসুবিধা নাই কারো। নন্দীগ্রামের ওদের সাথে কি কথা বলছিলা? হিন্দুলার মাঝে কয়ে এখনো তো আয়সা উপস্থিত হইল না। হ্যাঁ, একটু আগে ফোন দিছিলাম, সাত মাথা আছে। কিছুক্ষণের ভিতরে ওরাও পার্টি অফিসে আইসা উপস্থিত হইব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মোর্শেদ আইস? বসো মোর্শেদ। তা কি মনে করে মোর্শেদ হঠাৎ করে এসপি অফিসে আসলা তুমি? কোনো জরুরি দরকার আছে নাকি মোর্শেদ? হ স্যার, একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে জানানোর জন্য আপনার সাথে দেখা করতে আসলাম স্যার। তা কি এমন ইম্পর্টেন্ট বিষয় জানানোর জন্য তুমি এসপি অফিসে আসলাম মোর্শেদ? এত বাহানা না কইরা সরাসরি খুইলা বলো দেখি কি এমন ইম্পর্টেন্ট বিষয় আছে। স্যার, কিছুক্ষণ আগেই খবর পাইলাম যে আমাদের পুলিশের এক টিম উপজেলা চেয়ারম্যান আরিফকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করছে। ওনারা এখন বগুড়ার দিকে নিয়ে আসা হইতেছে। যাক মোর্শেদ, অবশেষে তাহলে একটা ভালো খবর শোনা গেল। বিষয়টা নিয়ে খুব প্যারার ভিতরে ছিলাম। শামসু স্যার 2 দিন পর পরই বিষয়টা নিয়ে আমারে ফোন দিয়া শুধু প্যারা দিতেছিল। অবশেষে তাহলে আমরা আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হইলাম। এত ঝামেলার ভিতরে একটা তাও স্বস্তির খবর মিলল। হ স্যার, খবরটা শোনার পর আমারও খুব স্বস্তি ফিল হইতেছে। শামসু স্যারও বিষয়টা নিয়ে আমারে খুব প্যারার ভিতরে রাখছিল। অবশেষে এই প্যারার থেকে মুক্তি হওয়া গেল স্যার। বিষয়টা কি তুমি মোর্শেদ শামসু স্যারকে অবগত করছ? উপজেলা চেয়ারম্যান আরিফরে যে গ্রেপ্তার করলা, বিষয়টা তো শামসু স্যারকে জানানো দরকার। ওনারে কি বিষয়টা জানাইছো নাকি? না স্যার, এখনো বিষয়টা শামসু স্যারকে জানানো হয় নাই। ভাবলাম আগে আপনার সাথে দেখা কইরা আপনাকে বিষয়টা জানাই। তবে সভাপতি আফজাল মাস্টার সাহেবকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। উনি কিছুক্ষণ পর থানায় এসে সরাসরি আমার সাথে কথা বলতে চাইছে। তা স্যার, এইগুলো কি শুনতেছি? এই পুলিশ হত্যার ষড়যন্ত্রে নাকি আইজি স্যার স্বয়ং নিজেই জড়িত ছিল? উনি নাকি পুলিশের এই 2জন ঊর্ধ্বতম কর্মকর্তাকে আরেক পুলিশের সাহায্য নিয়া সেলের ভিতরে পয়জন খাওয়িয়ে ওনাদেরকে হত্যা করছে।
এই ঘটনার সাথে নাকি উনি সরাসরি জড়িত, সেই জন্য ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে। ঠিকই শুনছ, আইজি স্যার নিজেই এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল। ওনারে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে। শোনো মোর্শেদ, এখন প্রশাসনের ভিতরে অনেক বড় একটা ধাক্কা চলে আসতেছে, তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হইব। যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে, কারণ পুলিশের ভিতরে বড় ধরনের একটা পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনে কে কে চেঞ্জ হইব সেটা কিন্তু বলা বড়ই মুশকিল। তাই যা কাজ করবা সব সময় সাবধানে এবং সতর্কতার সহিত করে যাবা, যেন তোমাদের ভিতরে কোনো রকমের কোনো অপরাধমূলক কিছু খুঁজে না পায়। না না স্যার, এখন পর্যন্ত এমন কোনো কাজ করি নাই যে কারণে উপর মহলে আমাকে জবাবদিহি করতে হইব। যখন যা আপনারা করতে বলছেন সেটাই আমি করার চেষ্টা করেছি। সব সময় নিজের থেকেও আলগা মাপদুরি কইরা কখনোই কোনো কাজ করি নাই, বা কোনো অপরাধের সাথে যাই না শুই না আপোষ করি নাই। সেই দিকে স্যার আমি 100% শিওর আছি। যতই জ্বর আসুক না কেন, প্রশাসনের উপর আমার উপর কোনো ধরনের কোনো আঙ্গুল কেউ তুলতে পারবে না, কারণ আমি আগের থেকেই সেই রকম কোনো কাজ করি নাই স্যার। এটা আমি আপনাদের কাছে গ্যারান্টি সহকারে বলতে পারবো স্যার। যদি কোনো অন্যায়মূলক কাজ করে না থাকো তাহলে তো আর কোনো ঝামেলায় পড়তে হইব না। আর যদি নিজেকে কোনো রকমের কোনো অপরাধের সাথে জড়িয়ে থাকো তাহলে মনে রেখো মোর্শেদ, আমিও কিন্তু এখানে কোনো কিছুই করতে পারবো না। বড় ধরনের একটা পরিবর্তন আসতে চলেছে উপর লেভেলের, আর এই পরিবর্তনের ধাক্কাটা একদম কনস্টেবল পর্যন্ত আইসা ঠেকবো। কে কে যে এই জ্বরে পইরা যাইব সেটা কেউই বলতে পারবো না। তা স্যার, এআইজি যে চেয়ার থাকতেছে না, এ ব্যাপারে তো 100% শিওর। তবে স্যার, নতুন আইজি হিসাবে কে নিয়োগ হতে পারে সেই সম্পর্কে কি স্যার আপনার কাছে কোনো ধারণা আছে? আপনি কি মনে করতেছেন স্যার আইজি হওয়ার যোগ্যতায় এখন কে সবচাইতে বেশি এগিয়ে আছে স্যার? সেই বিষয়ে তো আর এক্স্যাক্টলি কোনো কিছু বলা যাইতেছে না, তবে ধারণা করা যায় যে এই দৌড়ে সবচাইতে এগিয়ে আছে পুলিশের অতিরিক্ত কমিশনার এসপি সম্রাট সাহেব, শামসু স্যারের খুবই ঘনিষ্ঠ বন্ধু। কিছুদিন আগেই জাতিসংঘের মিশন কমপ্লিট কইরা দেশে ঢুকছে। আমার মনে হয় উনি পরবর্তী আইজি হিসাবে আইজির চেয়ারে বসতে চলেছেন, কারণ উনি একদিকে যেমন শামসু স্যারের খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু, অন্যদিকে ওনার সেই রকম কোনো ক্লেমও নাই। তাই উনি সবচাইতে বেশি যোগ্য এই চেয়ারে বসার জন্য। মনে হয় ওনাকেই এই চেয়ারে বসানো হবে। ও সম্রাট স্যার, ওনাকে তো আমি চিনি স্যার। অনেক আগে কিছুদিন ওনার সাথে কাজ করেছিলাম আমি। উনি তো স্যার খুবই স্টেট ফরওয়ার্ড পুলিশ অফিসার, কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। ওনার আন্ডারে কাজ করলে সবাইকে একুরেটভাবে কাজ করতে হয়। উনি যদি এই আইজি চেয়ারের দায়িত্ব নেয় তাহলে পুরো প্রশাসন একদম টাইট করে ফেলবে। ওনাকে আমি খুব ভালো করেই চিনি। সেই জন্যই তো বলতেছি তোমাদেরকে যে বড় ধরনের একটা পরিবর্তন আইসাই যাইব। চলো মোর্শেদ,
লাঞ্চের সময় হয়ে গেছে, একসাথে লাঞ্চটা কইরা যাও। আরে গোল্লা নাকি রে? তা কি মনে কইরা হঠাৎ করে তুই এই আয়নালের দোকানে? কে মিয়া, এমন ভাবে বলতেছো যাতে করে মনে হইতাছে তোমার দোকানে আমার আসা কোনো নিষেধ আছে মনে হয়, যে আমারে দেখা তুমি অবাক হয়ে যাইতেছ। এই প্রথম কি তোমার দোকানে আমি আসলাম নাকি? এর আগেও তো অনেকবার তোমার দোকানে আইসা আমি কেনাকাটা করছি। এই তো শুনে দেখি তুই আবার রাগ হইতেছস কে আমার উপর? আমি কি তোরে কোনো আমার দোকানে আসতে নিষেধ করছি নাকি? তুই তো দোকানে আসস না, অনেক দিন পর হঠাৎ কইরা আমার দোকানে আসলি তো, যার কারণে জিগাইলাম যে কি কারণে তুই দোকানে আসলি। এইখানে আবার তোর রাগ করার কি আছে? তা বল তো দেখি গোল্লা, কোনো কিছু কিনবার জন্য তুই দোকানে আইসস, না আমার সাথে দেখা করার জন্য দোকানে আইলি? আমার তো আর খায়া কোদায়া কোনো কাজ কাম নাই, তোমার মুখ দেখার জন্য তোমার দোকানে আইসা বইসা থাকমু। কেনাকাটা করার জন্যই তোমার দোকানে আইছি। এই খালি খালি এত কাম ফালাইয়া গোল্লার এত ঠেকা পড়ে নাই যে আয়নালের সাথে আইসা দেখা কইরা যাওয়া লাগবো। কেনাকাটা করার জন্যই তোমার দোকানে আইছি মিয়া। নিশ্চয় গোল্লা, এটা মেয়ে ছেলের বাজার হইব, তাছাড়া তো তুই বাজার করার জন্য আয়নাল বন্ধুর দোকানে আসার কথা না। মনে হয় ময়ূরী তোরে পাঠাইছে বাজার করার জন্য, তাই না গোল্লা? আমি ঠিক বলতেছি না? মেসলের বাজার করার জন্যই তুই চোদনে পইরা আয়নালের দোকানে ঠিকই চইলে আইসস। আরে ডন ভাই, দেখি খেয়ালই করি নাই তোমারে। তা কি ব্যাপার? বন্ধুর দোকানে আইসা দেখি সমানে কফি খাইতেছ, সব কাজ কাম ফালাইয়া বন্ধুর দোকানে আইসা এখন আড্ডা মারা শুরু করছো নাকি? ওইদিকে টেরা ভাই বলল তুমি নাকি ইউনিয়ন পরিষদে যাওয়াই বাদ দিছ, তাই এইখানে আইসা আয়নাল ভাইয়ের সাথে গল্প করো, তাই না? তাই তো বলি তোমারে কোনো জায়গায় পাওয়া যায় না কেন? এই তো একটা ফাও কথা বললি। আমি আবার কাজ করি না, তাই না? কাজে আমি চোখে দেখতেছি না, ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় পাইতেছি না। নানান জায়গায় শুধু আমাকে দৌড় পারতে পারতেই জীবনটা শেষ হয়ে যাইতেছে। আর তুই বলতেছিস সব কাম কাজ ফালাইয়া আমি আয়নাল বন্ধুর দোকানে আইসা বইসা থাকি, তাই না? আমার কি এত আজাইরা সময় আছে রে গোল্লা বন্ধুর সাথে আড্ডা মারার? ইউনিয়ন পরিষদেই যাওয়ার ধরছিলাম, আয়নাল বন্ধু বলে নতুন কফি মেশিন আনছে, তাই আমারে এক কাপ কফি খাইতে ডাকলো। আর এর মধ্যেই তুই আইসা খাড়া হইলি। হয়েছে হয়েছে ডন ভাই, আর বলা লাগবো না। বুঝতে পারছি আমি তোমার বন্ধু যে রকম ফকাস্টিং মার্কা লোক, তুমিও সইছ ঠিক সেই রকমই লোক। আর আমার কাছে আজাইরা জারি মারা লাগবো না, সবই আমি বুঝি। তা আমাদের মাদক বিরোধী অভিযানটা যে মাঝপথে আইসা থাইমা যাইতেছে, সেই দিকে সভাপতি সাহেবের কি কোনো নজর আছে? তুমি তো মিয়া পরে আর কোনো পদক্ষেপই নিলা না। এইভাবে কি আমরা মাদক বিরোধী অভিযানটা মাঝপথে থামিয়ে দিব নাকি? তরে কে বলছে আমাদের অভিযান মাঝপথে আইসাই থাইমা যাইব? এই কয়দিন একটু বাহিরের ঝামেলা নিয়া আসছিলাম বইলা এই দিক মনোযোগ দিতে পারি নাই।
বগুড়ার বিভিন্ন থানায় কমিটি নতুন কইরা দেওয়া হইতেছে। সব জায়গায় তোতা ভাই আমারে সঙ্গে করে নিয়ে যায়। সেই জন্য আমি কোনো দিকেই সময় দিতে পারতেছি না। কমিটিগুলো দেওয়া শেষ হোক, তখন তোতা ভাইও ফ্রি হইব, মাস্টার চাচাও ফ্রি হইব, তখন আমরাও ফ্রি থাকবো। আর এই সময়ে আমরা আবার নতুন কইরা মাদক বিরোধী অভিযানটা চালু করে দিব। তাহলে দেখবি অভিযানটা পারফেক্ট হয়ে যাইব। একটারে ধরাতেই এলাকার ভিতরে কিন্তু অনেকটাই থমথমে পরিবেশ তৈরি হয়ে গেছে। 2-4 দিন যা, আবারও শুরু করা। বুঝতে পারছি গোল্লা, তুই মনে হয় ময়ূরীর সাথে কোনো একটা বিষয় নিয়ে ক্যাসাল কইরা তারপর দোকানে আইসস। খারা তরে আমি নতুন কফি মেশিন দিয়া সুন্দর করে একটা কফি বানাই দিতেছি। এটা খাইয়া মাথা ঠান্ডা কইরা তারপর তোর কি কি লাগে আমারে বল, আমি বের কইরা দিতেছি। কিরে সম্রাট, অবশেষে তাহলে তোর শিডিউল পাইলো শামসু? কি যে বলিস না দোস্ত, তুই হচ্ছিস দেশের এখন বড় ধরনের একটি নেতা। তোর শিডিউল কি আমি দিতে পারবো? তুই আমাকে এখন শিডিউল দিবি। সেই শিডিউল অনুযায়ী তোর সাথে আমার দেখা করা লাগবো। আমি তোকে কি শিডিউল দিব রে দোস্ত? তুই কি আর এখন সেই আগের শামসু আসস নাকি রে? না না বন্ধু, আমি তোদের কাছে সেই আগের শামসুই আছি। আমি তোদের কাছে কোনো রকমের কোনো পরিবর্তন হই নাই। কথাটা মনে রাখিস। যতই আমি দেশের দায়িত্ব পাই কিনা, আমি সাধারণ শামসুই। আমি এখানে জনগণের সেবা করার জন্য এসেছি। আমি জনগণের উপর শাসনতন্ত্র প্রয়োগ করতে আসি নাই। তা সম্রাট, তোর জাতিসংঘের এবারের মিশনটা কেমন ছিল? ওইখান থেকে কি কি শিখে আসতে পারলি? জাতিসংঘের মিশন দোস্ত খুবই ভালো ছিল। ওইখান থেকে আমি নতুন নতুন আরো অনেক কিছুই শিখে আসতে পারছি। কিন্তু দেশের অবস্থা তো ভালো দেখতেছি না। এইসব আমি কি শুনতেছি শামসু, আইজি সালামত নাকি পুলিশ হত্যার সাথে জড়িত। উনি নাকি দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে। এইগুলো কোনো কথা হইল শামসু? দেশের এত বড় একটা উচ্চ পর্যায়ের লোক হইয়া যদি উনি এই ধরনের কাজ করে, সেটা তো মেনে নেওয়া যায় না। তুই ঠিকই শুনছ সম্রাট। সালামত একটা চক্রের সাথে মিলা দেশের ক্ষতি করার জন্য এই কাজটা করছিল, যাতে করে বাইরের দেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু শামসু যেইখানে উপস্থিত আছে, সেইখানে কখনোই এই দেশের ক্ষতি করতে কাউকে দিবে না শামসু। কথাটা মনে রাখিস। আইজি সালামত গ্রেপ্তার হয়েছে, এখন পুলিশ হেফাজতে আছে। তবে এখন ওরে দিয়া কোনো কিছু স্বীকার করাইতে পারি নাই। ওরে দিয়া শামসু অবশ্যই তোর মুখ খোলাইতে হইব। কোন এজেন্টের হইয়া ওই এত বড় ক্ষতি করার জন্য লেগেছিল, সেটা আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হইব। তা না হলে সামনে এর আরো বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে হইব। সেটা যাতে করতে না পারে, সেই ব্যবস্থা আমাদের আগে থেকেই করে রাখতে হইব। তা শামসু, এখন নতুন কইরা আইজি চেয়ারে আবার কাকে নিয়োগ দিতে চাচ্ছিস? দেখে শুনে কিন্তু নিয়োগ দিতে হইব। শোনো সম্রাট, আমি আর শামসু চাচ্ছি এবার আইজি চেয়ারটা তুমি ব্যবহার করো। অনেককে এই চেয়ারে বসিয়ে দেখেছি, সবাই শুধু নিজের স্বার্থের জন্যই কাজ করে। তাই শামসু আর আমি মিলে ঠিক করছি যে এবার থেকে প্রশাসনের
সব জায়গা আমরাই নিয়ন্ত্রণ করব। তাই আজ এই চেয়ারটা তোমাকেই ব্যবহার করতে হবে এখন থেকে। কি যে বলেন না স্যার, আমি কি এত বড় দায়িত্ব পালন করার মতো যোগ্য হয়ে এখনো উঠেছি? আমার চাইতেও ডিপার্টমেন্টে অনেক যোগ্য অফিসাররা রয়েছে যারা এই দায়িত্ব পালন করতে সক্ষম হবে স্যার। আমাকে দিয়ে মনে হয় না এই দায়িত্ব পালন করা সম্ভব হইব। এখনো মনে হয় না আমি এত বড় দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছি। কি যে বলো না সম্রাট তুমি, তোমার মতো অনেস্ট পুলিশ অফিসার ডিপার্টমেন্টে আর একটা আছে নাকি? যাকেই দায়িত্ব দিব সেই নিজের স্বার্থের জন্য কাজ করে যাবে। তুমি একমাত্র আছো যে প্রশাসনের সঠিক দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নেওয়ার মতো যোগ্যতা রাখো, যার কারণে তোমার আজ পর্যন্ত প্রমোশন হয় নাই। কারণ তুমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে চলো। শামসু আর তোমাকে নিয়ে আমরা খুবই গর্ব করি। তোমাকে দিয়ে আমরা প্রশাসনকে আবারও নতুনভাবে শক্তিশালী করার জন্য উদ্যোগ নিয়েছি। তবুও স্যার, এই দায়িত্বটা আমাদেরকে না দিয়ে অন্যজনকে দিলে হয় না? এই সম্রাট, তুই ভয় পাইতেছিস কেন এই দায়িত্ব নেওয়ার জন্য? দেশের জনগণের সব সময় সেবা করতে চাস না? সেজন্য সেবা করার তোর সামনে একটা সুযোগ এসেছে, সুযোগটাকে কাজে লাগা। ভয় পাওয়ার কিছু নাই। সেলিম ভাই আর আমি তো তোর সঙ্গে আছি। কোনো জায়গায় কোনো ঝামেলা হইলে সেটা আমরা দেখব। প্রেসিডেন্টকে রাজি করিয়েছি তোকে পুলিশ প্রধান বানানোর জন্য। আর কোনো কথা না বলে তুই দায়িত্বটা সঠিকভাবে বুঝে নি। আচ্ছা শামসু, ঠিক আছে তাহলে। দেশের স্বার্থে আমি এই দায়িত্ব আমার কাঁধে তুলে নিতেছি। তবে তোরা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে যাবি। আমি যদি কোনো রকমের কোনো ভুল করে যাই সেটা অবশ্যই তোরা আমাকে দেখিয়ে দিবি, যাতে করে আমি সঠিকভাবে কাজ করে যেতে পারি। ওইটা নিয়ে তোর কখনোই চিন্তা করা লাগবে না। এই ডিপার্টমেন্ট সেলিম ভাই সামাল দেয়। উনি তোরে সব দায়িত্ব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিবেনি। চলে কোর্টে এবার প্রেসিডেন্টের বাসভবনে যাব। ওইখানে আজকে সন্ধ্যায় প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। সেইখানে গিয়ে প্রেসিডেন্টের সাথে তোর একটা আলাপ করিয়ে দিই।